This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটার পর একটা ঘটনা দেখা যাচ্ছে যেখানে সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের নির্যাতন চলছে। কি হিন্দু কি খ্রিস্টান তাদের ওপর অবাধ নির্যাতন চলছে। এরকমই বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর এবার বিষ খাইয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। বাংলাদেশের নড়াইলে নারকীয় এই ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে ছেলেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন নির্যাতিতা। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুর টুইট রিপোস্ট করেছেন রাধারমন দাস। বাংলাদেশে কট্টরপন্থীদের নির্মম অত্যাচারের আরও এক নির্মম নিদর্শন। কবে থামবে ইউনূস আমলের বাংলাদেশে মৌলবাদীদের এই আস্ফালন? এ প্রশ্ন আরও একবার তুললাম আমরা। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনা সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে? কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বলেছেন, তার টুইটে কি আছে? সুমন, আমার কথা শোনা যাচ্ছে না? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরও একবার জানার চেষ্টা করবো। আপনাদের আরও একবার জানাই, বাংলাদেশের নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। আমার সহকর্মী সুমন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুমন, আর কি জানা যাচ্ছে? দেখো, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় যেটা, যে যিনি যাকে এই ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তাকে ধর্ষণ হওয়ার পর তার কাছ থেকে 2 লক্ষ টাকা তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে এবং তিনি কোন রকমে আসার পর অসুস্থ হয়ে পড়েছেন এবং পরবর্তীতে মারা গেছেন। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আরো একটা ইনপুট কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যক্ষদর্শীদেরও কিছু বক্তব্য কিন্তু জানা গেছে। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ মোক্তার মোল্লা, তার স্ত্রী শাহিদা ও পুত্রবধূ সোনিয়া, তিনি কিন্তু জানিয়েছেন যে বাসনা এসেছিলেন, বাসনা আসার পর তাকে তাদের ঘরে ঢোকানো হয়েছিল এবং সেই ঘরে জোর করে তাদেরকে ঢোকানো হয়েছিল এবং তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। বাসনা তখন তাদের আত্মনাদ তারা কিন্তু শুনছিলেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ওই সময়কার যারা প্রত্যক্ষদর্শী তাদের এই বক্তব্য, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, সেটা কিন্তু জানান দিচ্ছে যে সনাতনীদের অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে কি। তিনি একজন কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি তিনি এলাকায় ঘুরে দেখছিলেন, তার কাছে হঠাৎ করে একটা ফোন আসে। তিনি সেই ফোন অনুযায়ী পয়সা আনতে যান এবং সেই পয়সা নিতে গিয়ে তাকে আটক করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় 3-4 জন মিলে। ফলে তার কাছ থেকে টাকাও দাবি করা হয়, না হলে সেই ভিডিও যেটা তোলা হয়েছিল সেটা ভাইরাল করে দেওয়া হবে। ফলে যে ভয়াবহ অবস্থা সেটা কিন্তু এক কথায় বর্ণনা করছে এই মুহূর্তে। একদমই তাই, সুমন কল্যাণ ঠিকই বলেছো। সুমন কল্যাণ, বারবার এই ঘটনাগুলো ঘটছে, আমরা দর্শকদের সামনে সে খবর তুলে ধরছি, দেখাচ্ছি, তারা জানছেন, কিন্তু একটা প্রশ্ন রাখছি যে এই যে ঘটনাগুলো এতটাই প্রকাশ্যে আসছে, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় যখন দেখাচ্ছে তখন ভাইরাল হয়ে গেল, তাদের কিছু যায় আসে না, ধরে নিতে হবে। ইউনূস প্রশাসন এরকম এক অদ্ভুত একটা উদাসীনতা, নীরব দর্শকের ভূমিকা পালন, কেন, কি উদ্দেশ্য আর থাকতে পারে? দেখো, প্রথম দিন থেকে ইউনূস যখন ক্ষমতায় আসেন তারপর থেকে একটার পর একটা যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন, নিষিদ্ধ সংগঠন ছিল, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মুক্তি পেয়েছেন, নিষিদ্ধ সংগঠনের ওপর তার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। মানে একদম খুল্লা একদম মৌলবাদে গ্রাস করার মতো পরিস্থিতি যে 1 থেকে শুরু হয়েছে ইউনূস জামানায়। তারপর কেটে গেছে অনেক কটা দিন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলাটা ভুল হবে। একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলাটা ভুল হবে। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায় তার জন্য কি বন্দোবস্ত করা উচিত, সেটা কেন করছেন না তারা এখনো, সেই বিষয়টাই এই মুহূর্তে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপাতত তোমার সুমন কল্যাণ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার চোখ রাখি মুর্শিদাবাদের দিকে, তার কারণ মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকা, আপনারা জানেন সেই সীমান্ত এলাকায় কিভাবে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা। বিএসএফ এর জালে 3 জন বাংলাদেশি, আরো 3 জন অধরা, 6 জন এসেছিল বলে জানতে পারা যাচ্ছে। আর এই ধৃতরা, মানে যে 3 জনকে ধরা হয়েছে, সেই 3 জন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা।
ভারতে এসে তারা পরিচয়পত্র বানায়, মানে ভুয়ো পরিচয়পত্র, তারপর চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায় এই 6 জন অনুপ্রবেশকারী। বর্তমান পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের কাছ থেকে ফিরে জলঙ্গি সরকারপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের রাজশাহীতে পালানোর চেষ্টা করছিল এই 6 জন। সে সময় বিএসএফ এর হাতে 3 জন ধরা পড়ে। কাঁটাতার পেরোবার সময় 6 জন থাকলেও ধরা পড়ে 3 জন, কারণ বাকি 3 জন পালিয়ে গিয়েছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কোন উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল তদন্ত করছে পুলিশ। আধার কার্ড কোথায়, কিভাবে তারা তৈরি করতে পারলো, সেই খোঁজ চালাচ্ছে পুলিশ। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। এপারে এসে অবাধে হয়ে যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড। আর সেখানে আরও সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, জলঙ্গিতে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে, যারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে ফিরেছেন। এখনও 3 জন অনুপ্রবেশকারী রয়েছে বলে মনে করছে বিএসএফ এবং পুলিশ, এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা আসাম এসটিএফ যেটা মনে করছে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছেন জঙ্গি, তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে গেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব পরিযায়ী শ্রমিকেরা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই 3 জন ধরপাকড়ের ফলে ধরা পড়েছে, কিন্তু বাকি 3 জন কোথায় গিয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে এবং চিন্তা বাড়ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। আপনারা শুনলেন আমার সহকর্মী কৌশিক একটা প্রতিবেদনে গোটা বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, শুনবো তিনি কি বলছেন। ওই 3 জনকে হয়তো ওই বাংলার প্রশাসন বা পুলিশ বা শাসক দল তারা জামাই আদরে রেখেছে, খুব তাড়াতাড়ি তাদেরও বৈধ পরিচয়পত্র তৈরি হয়ে যাবে, তারপর ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ষড়যন্ত্র করবে। এটাই তো ভবিতব্য বাংলার। কারণ এটা তো এমন নয় যে 3 জন, এরকম হাজারে হাজারে হচ্ছে। তো মুর্শিদাবাদ বলে নয়, আপনার বাংলার ভারত বাংলাদেশ সীমান্তের 7টা জেলা, এগুলো সবই এখন সেফ করিডোর বা সেফ হেভেন হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, এটা তো হবে। এটা তো আমরা বহুদিন ধরে বলছি, এই পরিবেশ থেকে সন্ত্রাসবাদী তৈরি হবে, আর তাই হচ্ছে। প্রাক্তন এনএসজি কর্তা তিনি সরাসরি এই পরিবেশকে সন্ত্রাসবাদীদের জন্য অনুকূল পরিবেশ বলে তিনি বললেন গোটা বিষয়টা, অর্থাৎ এই পরিবেশটাকে আটকাতে হবে। এই জঙ্গি থেকে অনুপ্রবেশকারী গ্রেফতার, বারবার মুর্শিদাবাদ কেন শিরোনামে উঠে আসছে, কেন মুর্শিদাবাদ, এই প্রশ্নটা উঠছে ক্ষেত্রে। কেনই বা জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের অন্যতম পছন্দ হয়ে উঠছে মুর্শিদাবাদ। বিশেষজ্ঞরা দাবি করছেন এর পেছনে অন্যতম কারণ এখানকার ভৌগোলিক অবস্থান। মুর্শিদাবাদ হলো এমন একটা জেলা যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝের একটা ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলার অনেকটা অংশে কাঁটাতার নেই, ফলে সেই জায়গা দিয়ে ভারতে ঢুকে এখান থেকে বাংলার যে কোনো দিকে অবাধে চলে যাওয়া যায়। শুধু তাই নয়, কেরলে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাডি, তার জোড়া ভোটার কার্ডও এখানে তৈরি হয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে মুর্শিদাবাদ জেলাকে কোথাও একটা সেফ প্যাসেজ হিসেবে জঙ্গিরা ব্যবহার করছে, অনুপ্রবেশকারীরা। সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু আছে যে এখানটায় জঙ্গিদের যাতায়াতে কোনো বাধা হবে? আর জঙ্গি 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 করে আরেকটা জিনিস তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা আমি বিরোধিতা করতে চাই। মৌলবাদী নিশ্চয়ই আমাদের সকলের জন্য বিপদের কারণ, কিন্তু মৌলবাদী মানে মুসলমান, আর মুসলমান মানে মৌলবাদী, এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই যে একটা ভাষ্য তৈরি করা হচ্ছে, আমি কিন্তু এটা বিরোধিতা করি। আপনারা এই ন্যারেটিভ কারা তৈরি করছেন বলে আপনার মনে হয়, বা কেনই বা করবেন? ন্যারেটিভ তৈরি করছে বিজেপি পার্টির পক্ষ থেকে। কি উদ্দেশ্যে তারা করতে পারে, মানে তাদের কি স্বার্থ থাকতে পারে ন্যারেটিভ তৈরি? তাদের স্বার্থ এটাই যে পোলারাইজেশন, হিন্দু মুসলমানের বিভাজন করে রাজনীতি কর। আর তার সঙ্গে দিদি আছে, দিদি চুপ করে থাকবে, কারণ দিদি চাই একটা পক্ষ আমার সঙ্গে থাক, বিজেপি চাই আরেকটা পক্ষ তার সঙ্গে যাক। ফলে দিদি থাকবে চুপ, বিজেপি হবে আক্রমক, এবং তার মাঝখানে এই মেরুকরণটা ঘটে যাক। তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে, এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকতবাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছেন, তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের। বর্ডারের যেখানে প্রশ্ন,
অন্য দেশ থেকে যখন অনুপ্রবেশের প্রশ্নে, তখন তো সবার আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক তো দায় এড়াতে পারে না, কারণ তিনার এটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। আধার কার্ডও তো সেন্ট্রাল গভর্নমেন্টের আধিকারিকরা তার সঠিক তথ্য না নিয়ে কি করে আধার কার্ড ইস্যু করছে। শুধু বাংলাতেই হচ্ছে, এটা ঠিক কথা না। আপনারা ভালো করে খতিয়ে দেখুন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে এটা হতে পারে। ত্রিপুরাতেও হচ্ছে, আসামেও হচ্ছে, যে কোনো রাজ্যেই হতে পারে, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিকতম এই আবহে অনুপ্রবেশের চোরাস্রোত। নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের পর এবার উত্তর 24 পরগনায় জালে অনুপ্রবেশকারী। এবার বাগদায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। চোরাপথে সীমান্ত পেরোনোর সময় বাগদা থানার হাতে গ্রেফতার দুজন বাংলাদেশি। তাদের নাম দুলাল শেখ আর পারুল বেগম, বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। দুলাল শেখ আর পারুল বেগম তারা কি উদ্দেশ্যে এদেশে পাড়ি দিয়েছেন সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন পুলিশ এবং তদন্তকারীরা। ত্রিপুরা থেকে 11 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। বুঝতেই পারছেন কিভাবে একটার পর একটা এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আগরতলা স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে তাদের 11 জনকে। আর এই ধৃতরা দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ পরিস্থিতিতে মাস দুয়েকের মধ্যে ত্রিপুরায় গ্রেফতার 120-রও বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গা। এবার দেবো আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। পার্কস্ট্রিটে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল সেক্ষেত্রে নয়া তথ্য পাওয়া গিয়েছে। নয়া তথ্য কি, জাল নথির হাব বারাসতেই তৈরি হয়েছিল। আবিদুর রহমানের আধার কার্ড, পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। প্রায় 10 বছর ভারতে যাতায়াত এই আবিদুর রহমানের। তদন্তকারীরা জানতে পেরেছেন 2017 সালে আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়েছিলেন অভিযুক্ত আবিদুর রহমান। উত্তর 24 পরগনার বারাসত থেকে জাল আধার প্যান কার্ড তৈরি করেছিলেন আবিদুর। টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দিয়েছিল এমন কয়েকজনের নাম তদন্তকারীরা জানতে পেরেছে। যে কারণে আমরা এই প্রশ্ন বারবার তুলছিলাম যে এই নেক্সাসটা, এই চক্রটা কিভাবে হচ্ছে, এখানকার কারা কারা কিভাবে সাহায্য করছে এই ধরনের কাজ করতে, সেই খোঁজ পাওয়া গিয়েছে। কারণ আবিদুর বেশ কয়েকজনের নাম বলেছে। আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলব। সুপ্রিয়, এর আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কেউ না কেউ তো সাহায্য করছে প্রান্তে, আদারওয়াইজ এইভাবে জাল কি করে বেছাবে? মানে এটা তারা মানে সংযোগ রক্ষা হচ্ছে এই জাল চক্র, জাল নথি এইসব তৈরি করতে। যাদের কথা তিনি বলে দিয়েছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ ক্লু হতে পারে, সূত্র হতে পারে? দেখো, ইতিমধ্যেই যাদের নাম তদন্তকারীরা জানতে পেরেছেন তাদের খোঁজে তল্লাশি চলছে, বা তাদের নাগালে পেলে কিন্তু যেটা স্পষ্ট হবে যে টাকার বিনিময়ে এ ধরনের আর কত জাল নথিপত্র তারা তৈরি করে দিয়েছেন এবং কাদের জন্য তৈরি করে দিয়েছেন। এবং এখানে শুভজিৎ, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামনে উঠে আসছে, এই যে আবিদুর রহমান তিনি যে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছিলেন 2017 সালে, সেটা উত্তর 24 পরগনার বারাসত থেকে তৈরি করেছিলেন এবং সেখানকার কয়েকজনের নাম তদন্তকারীরা জানতে পেরেছেন তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সম্প্রতি কলকাতা পুলিশের হাতে যে জাল পাসপোর্ট তৈরির জালিয়াতি তদন্ত চলছে, সেখানেও কিন্তু এই যে সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, এরা যে গ্রেপ্তার হয়েছে, এরাও কিন্তু উত্তর 24 পরগনার বারাসাতেরই বাসিন্দা। এমনকি বারাসাত লাগোয়া দত্তপুকুর থেকে আরও একজন অ্যাসোসিয়েট, অন্যতম অ্যাসোসিয়েট মোক্তার আলম গ্রেপ্তার হয়েছে। এরা সকলেই কিন্তু জাল পাসপোর্ট তৈরির জন্য এ ধরনের জাল ভারতীয় যে সমস্ত নথিপত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট বা এ ধরনের বিভিন্ন নথিপত্র তৈরির কাজ করতেন। তো সেই চক্রের সঙ্গে বা এদের কোনো এজেন্টের মাধ্যমেই এই আবিদুর রহমান সে তার নিজের আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছিল কিনা সেটাও কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা, এবং সেই ধরনের কোনো সূত্র পাওয়া যায় কিনা সেটা দেখতে চাইছেন। এবং এই আবিদুর রহমান জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন যে পাকাপাকিভাবে ভারতবর্ষের নাগরিক হওয়া বা এখানে থেকে যাওয়ার কিন্তু একটা তার পরিকল্পনা ছিল। আর সেই কারণেই দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে তার যে ভারতে যাতায়াত ছিল, সেই সময়ের মাঝে 2017 সালে টাকার বিনিময়ে সে এই আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে। এবং তার পাশাপাশি এই যে শেষ 1 বছর ধরে সে যে পাকাপাকিভাবে ভারতে
থাকছিল সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো একটা ঠিকানাতে সে দীর্ঘদিন ধরে থাকছিল না। তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন যে বিভিন্ন জায়গাতে বন্দর এলাকা থেকে শুরু করে খিদিরপুর এ ধরনের বিভিন্ন জায়গাতে সে 2 থেকে 3 মাস অন্তর অন্তর নিজের ঠিকানা বদল করে থাকছিল। কেন সে ঠিকানা বদল করছিল সেটাও তারা জানার চেষ্টা করছেন, তবে এখনও পর্যন্ত কিন্তু কোথায় কোথায় সে ছিল সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে তদন্তকারীদের কিছু জানাননি। আর এই আবিদুর রহমান সম্পর্কে আরও তার অন্য কোনো মোটিভ ছিল কি না, অর্থাৎ পাকাপাকি সে যেটা জানিয়েছে যে সে ব্যবসায়িক কাজেই বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে আসতো এবং সম্প্রতি সে 1 বছর ধরে সে সুপ্রিয় এই সময়টা কিন্তু তিনি কয়েকদিনের নয়, বছরের পর বছর ধরে জানতে পারা যাচ্ছে। তাহলে 1-2 হয়তো এখন পাকড়াও করা যাচ্ছে এই অস্থির পরিস্থিতিতে, তার মানে এই জালটা অনেকাংশেই বিস্তৃত হয়েছে বলে মনে করা হয় বা ভাবা যায়। দেখো, এই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এর পিছনে অন্য কোনো নেটওয়ার্ক কাজ করেছে কিনা, বা এখনো পর্যন্ত এই আবিদুর রহমান তদন্তকারীদের যা জানিয়েছেন যে সে ব্যবসায়িক কাজে বিগত প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে কলকাতাতে আসা যাওয়া করতো এবং 1 বছর ধরে সে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছিল এবং ভারতেই পাকাপাকিভাবে তার থাকার পরিকল্পনা ছিল শুধুমাত্র ব্যবসায়িক সূত্রে বা ব্যবসায়িক কাজের জন্যই। কিন্তু তার বাইরে অন্য কোনো মোটিভ রয়েছে কিনা বা এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু বিষয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে সে স্পষ্ট করে জানায়। একেবারে সুপ্রিয়, আমরা সেই আশাই রাখবো, তার কারণ আবিদুর রহমানের কাছ থেকে যে সমস্ত নাম তদন্তকারীদের কাছে এসেছে সেই সমস্ত নাম, তাদের খোঁজ এবং এই ক্লু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার কারণ নেক্সাসটা কিভাবে চলতো, চক্রটা কিভাবে চলতো, হয়তো এখান থেকে জানতে পারা যাবে, কারণ জানতে পারা এই মুহূর্তে দরকার, খুবই দরকার। অনেক ধন্যবাদ আপাতত তোমায় সুপ্রিয়। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে, এবং এক্ষেত্রে জঙ্গি অনুপ্রবেশ আবহে একটার পর একটাই ধরপাকড় আরও উদ্বেগ বাড়াচ্ছে ঠিকই, কিন্তু প্রস্তুত তদন্তকারীরা। জঙ্গি অনুপ্রবেশ আবহে বাংলায় জালে এবার অস্ত্র পাচারকারী, রাজ্যে ফের অস্ত্র সমেত একজন গ্রেফতার। উত্তর 24 পরগনার নারায়ণপুর থেকে গ্রেফতার হয়েছে বেঙ্গল এসটিএফ এর জালে আন্তরাজ্য অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক পিস্তল, 10 রাউন্ড তাজা কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে নারায়ণপুর থানায়। বিহার থেকে অস্ত্র এনে বাংলায় বিক্রির ছক ছিল এই ধৃতের। বর্ষশেষে উৎসবের আবহে অস্ত্র উদ্ধার গোয়েন্দাদের খুব স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে, তার কারণ বারবার এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে মোটিভটা কী ছিল, উদ্দেশ্যটা কী ছিল। অভিযুক্তের থেকে কে হাত বদল করতে অস্ত্র সেটাও গোয়েন্দারা জানতে চাইছেন। বাঘিনী জিনাতের আতঙ্কে বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম। এবার গ্রামের প্রায় 50 মিটারের মধ্যে জঙ্গলে রয়েছে বাঘিনী জিনাত। আজ ভোরে প্রধান রাস্তা দিয়ে গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ তার। রাস্তায় পাওয়া গিয়েছে বাঘিনীর পায়ের ছাপ। বন দপ্তরের লোকেশন ট্র্যাকিং সেখানে উঠে এসেছে বাঘিনীর গতিবিধি। জিনাতকে ধরতে চূড়ান্ত তৎপরতা চলছে। গ্রামের অদূরে খাঁচা পাতছে বন দপ্তর। জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রামের সীমানা। জিপিআর যেটা দেওয়া আছে ওইটার মাধ্যমে দেখা যাচ্ছে আর কি যে এই রাস্তার থেকে ঠিক সামনেটাই আছে। হ্যাঁ, বেশি দূর নয়, প্রায় 500 ফুট এমনি দূরত্ব হবে। প্রচণ্ড আতঙ্কিত, সবাই আতঙ্কিত গ্রামবাসীরা। ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তারপর আপনার অ্যালাউন্স করছে, হ্যাঁ, বন দপ্তরের আধিকারিক এসেছে। সেটাই তো আজ অনেক দিন থেকে করছে, চেষ্টা করছে, কোথাও পারে না। যদি এখানে ছোট জায়গা, যদি এখানের মধ্যে যদি ধরতে পারে তো এখানেই পারবে ধরতে। আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব, তারপরে বাকিটা। মানে আজকে এখানে তো জঙ্গলের ঘনত্ব সেরকম নয়, সেক্ষেত্রে সেই জন্য প্রচুর ভিড় দেখতেই তো পাচ্ছেন। কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে এত আশেপাশে এত বাড়ি আছে, তো সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকিটা। গ্রাম থেকে কতটা দূরে আছে স্যার? এইখানেই তো, গ্রামের মধ্যেই। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রাম লাগোয়া এই যে জঙ্গল, এই জঙ্গলেই কিন্তু বাঘিনী জিনাত লুকিয়ে রয়েছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যেই সেই জঙ্গল কার্যত নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং তার পাশাপাশি যে রেডিও কলার ট্র্যাকিং ডিভাইস রয়েছে সেই ডিভাইস নিয়ে এই মুহূর্তে ওড়িশার সিমলিপালের টাইগার রিজার্ভের যারা কর্মী রয়েছেন সেই কর্মীরা এই মুহূর্তে ট্র্যাক করার চেষ্টা করছেন বাঘিনীকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জঙ্গল ততটা ঘন নয়, একেবারে ছোট্ট জঙ্গল, টুকরো জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যেই জিনাত লুকিয়ে
লুকিয়ে রয়েছে এটা নিশ্চিত হওয়ার পরই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা সেই জিনাতকে ধরার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অসংখ্য বনকর্মী তারা যে নেটিং করা হয়েছে সেই নেটিংয়ের ধারে পাশে তারা পাহারা দিচ্ছেন। একই সঙ্গে নেটিংয়ের ভেতরের অংশে সেখানে কিন্তু খাঁচা পাতা হচ্ছে, দুখানা মহিষ নিয়ে আসা হয়েছে এবং মহিষকে টোপ হিসাবে ব্যবহার করা হবে, অন্তত তেমনটাই বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আজকে সকালে এই গোঁসাইডি গ্রামের যারা বাসিন্দারা তারা কিন্তু বাঘের গর্জন শুনেছেন, কেউ কেউ বাঘের পায়ের ছাপও দেখেছেন। আর তারপরই নিশ্চিত হন যে এই জঙ্গলের মধ্যেই বাঘিনী জিনাত লুকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা, তারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই মুহূর্তে বন দপ্তরের তরফে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত ধরা পড়বে কি বাঘিনী, এখন সেই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে এই এলাকায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বাঘিনীর আতঙ্কে গোসাইডিহি গ্রামের 5 পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের অন্য প্রান্তে। অভিযোগ, সরিয়ে নিয়ে গেলেও কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি, এমনকি পর্যাপ্ত জল মিলছে না। প্রতিবাদে পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আমাদের সমস্যা আমাদেরকে পুলিশ তুলে আনেছে যে বাড়ি ছেড়ে তোমরা চলে যান, নেটের বাইরে থাকবেন। আমাদেরকে এখন খাবার আর জল আনে দেয় যেমন না পারে। এবারে পুলিশদের সঙ্গে আমরা লাগবো। এবারে আপনাদের গাড়ি গাড়ি খাবার আসছে, জল আসছে, মুড়ি আসছে, ভাত আসছে, আর আমাদের সকালে এখন কিছু আছে না। আমাদের ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে, ওগুলো তো সব ক্ষতি হয়ে যাবে। আমাদের অন্য কিছু এখন দাবি নেই। আমাদের বাচ্চা খিদাই আছে, আমরাও খিদাই আছি, আমাদের খাবার চাই। এখন খেতে পাচ্ছি না, গরু বাছুরও জল দিতে পাচ্ছি না। ঘরে এখন কোপাট দিয়ে রেখেছি, এখন বলছে তোমরাও ঘরে কোপাট দিয়ে থাক, আমরা কি থাকতে পারবো?